হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদেরকে আমরা গত ক্লাসেই বলে দিয়েছিলাম সিজিএল এর ক্লাসে যে আজকে তোমাদের জন্য এমটিএস এর 50 খানা কোশ্চেন আলোচনা করব। আমরা আগে 25 খানা করে কোশ্চেন আলোচনা করেছিলাম, আজকে 50 খানা আলোচনা করব। আর তোমরা যারা সিজিএল 2024, সিএইচএসএল 2024 এবং জিডি 2024 এই সকল প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো যারা করোনি, এখনও পর্যন্ত দেখোনি, তো অবশ্যই বলবো ক্লাসের ডেসক্রিপশানে দেখো, লিঙ্ক রয়েছে, ওই লিঙ্ক থেকে কিন্তু এক এক করে ক্লাসগুলো দেখে নেবে। খুবই হেল্পফুল হবে কিন্তু তোমরা যারা এমটিএস স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি হেল্পফুল হবে ওই ক্লাসগুলো। তো আজকে আমরা যেটা আলোচনা করব, যার এক্সাম ডেট হচ্ছে 14/10/2024, 14/10/2024 সেকেন্ড শিফট এবং থার্ড শিফট, এই দুটো শিফটে এমটিএসে যে এক্সাম হয়েছিল সেই এক্সামের যা কোশ্চেন ছিল 50 খানা কোশ্চেন, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এটা আজকে এমটিএস 2025-এর 16 নম্বর ক্লাস। তো 16 নম্বর ক্লাস, চলো দেখে নিই ক্লাসের আজকের প্রথম কোশ্চেন কী রয়েছে। ভারতীয় সংবিধানের ষষ্ঠ অংশের কোন অধ্যায়টি রাজ্য আইনসভাগুলির সাথে সম্পর্কিত? ষষ্ঠ অংশের কোন অধ্যায় রাজ্য আইনসভাগুলির সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এখানে কিছু এক্সট্রা নোটস তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। কী কী না হচ্ছে, ভারতীয় সংবিধানের ষষ্ঠ অংশের তৃতীয় অধ্যায়ে রাজ্য আইনসভার কথা বলা রয়েছে। এটা তো ভালো করে আগে মনে রাখতেই হবে। ষষ্ঠ অংশ তৃতীয় অধ্যায়, রাজ্য আইনসভার সংগঠন, গঠন, সময়কাল, কর্মকর্তা, প্রক্রিয়া, সুযোগ সুবিধা এবং অন্যান্য দায়িত্ব সংবিধানের ষষ্ঠ অংশের 168 থেকে 212 ধারার আয়তায় রয়েছে। ষষ্ঠ অংশের কত ধারাটা মনে রাখো, 168 থেকে 212 ধারায়। এটা এমটিএস এবং জিডি দুটোই 2022-এর এক্সামে কিন্তু এসেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখো। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, চিদাম্বরের প্রাচীন মন্দিরের ভাস্কর্যগুলি থেকে নিম্নলিখিত নৃত্যের কোনটি অনুপ্রাণিত? চিদাম্বরের প্রাচীন যে মন্দির ভাস্কর্যগুলি থেকে কোন নৃত্যটি অনুপ্রাণিত? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, ভারতনাট্যম। ভারতনাট্যম হয়ে যাবে এখানে সঠিক আনসার। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ভারতনাট্যম মন্দিরে নিবেদিত নর্তকদের শিল্প থেকে বেড়ে উঠেছে এবং আগে সাদির বা দাসিরাট্টম নামেও কিন্তু পরিচিত ছিল। আগে এই ভারতনাট্যমটা সাদির বা দাসিরাট্টম নামেও পরিচিত ছিল। কোথা থেকে উদ্ভূত হয়েছে? তামিলনাড়ু রাজ্য থেকে, এটাও মনে রাখো। এরপরে দেখো 3 নম্বর, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের শহুরে জনসংখ্যার সর্বাধিক শতাংশ রয়েছে? শহুরে জনসংখ্যা সর্বাধিক শতাংশ রয়েছে, এই অপশান অনুযায়ী এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, মিজোরাম। অপশান অনুযায়ী কিন্তু সর্বোচ্চ যদি বলা হয় তখন কিন্তু সেক্ষেত্রে সমস্ত রাজ্যের ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ হবে গোয়া। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। গোয়ার সবথেকে বেশি শহুরে জনসংখ্যা অনুপাত রয়েছে, সেটা মোট দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে দেশের মোট শহুরে জনসংখ্যা 377 মিলিয়ন। এরও বেশি, যা মোট জনসংখ্যার 31.16%। ঠিক আছে, 31.16%, পার্সেন্টেজটা মনে রাখো। গোয়া শহরের জনসংখ্যা কত? শহুরে জনসংখ্যা হচ্ছে 62, মানে 62.17%। সকল রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি শহুরে জনসংখ্যা রয়েছে গোয়া। আর আমাদের যে অপশানগুলো রয়েছে সেই অপশান অনুযায়ী আমরা অ্যান্সার কী করলাম না হচ্ছে মিজোরাম করলাম, তাই তো? দেখে নাও এখানে মিজোরামের কত পার্সেন্ট? 51.51, তামিলনাড়ুর 48.45, মহারাষ্ট্রের 45.2 আর গুজরাটের হচ্ছে 42.6। তাহলে এর মধ্যে থেকে তাহলে মিজোরামটা বেশি হচ্ছে। তারপরে দেখো, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রদত্ত গোষ্ঠীগুলির মধ্যে পুদুচেরি ও চণ্ডীগড় সর্বাধিক শহুরে জনসংখ্যা রয়েছে। পুদুচেরি এবং চণ্ডীগড়ে সর্বাধিক শহুরে জনসংখ্যা রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর ক্ষেত্রে যদি বলা হয়। এটা এসএসসি জেই 2024 এসছে কিন্তু, এটা ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন, কর্ণাটকের জৈন বস্তি মন্দিরে গর্ভগৃহের উপরে একটি বর্গাকার গ্রীবা এবং শিখরা সহ একটা ড্যাশ তলা বিশিষ্ট নিরন্ধরা বিমান উত্থিত হয়েছে। কত তলার এই বিমানটা উত্থিত হয়েছে?
বর্গাকার গ্রীবা এবং শিখর সহ আর কি, শিখর বলতে শিখর। সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 2, 5তলা বিশিষ্ট নিরন্ধরা বিমান উত্থিত হয়েছে। এখানে যে বিমানটা কি, এটাও এক্সামে অনেক সময় থাকে। বিমানটা হচ্ছে, মনে রাখো, একটি ফ্রি স্ট্যান্ডিং মন্দিরে পাহাড়ের মতো চূড়া যা একটা পিরামিড টাওয়ারের আকারে নিতে পারে, তাকে বলা হয় বিমান। তাহলে এখানে অনেক সময় ড্যাশ পূরণ দেওয়া, মনে দেখো এমটিএস 2022 যেটা এসেছিল, ড্যাশ পূরণ দেওয়া ছিল, বিমান অ্যান্সার হবে। তারপরে দেখো গর্ভগৃহ সর্বদা সরাসরি সবচেয়ে উঁচু টাওয়ারের নিচে হয়। গর্ভগৃহটা কোথায় হয়? সর্বদা সরাসরি সবচেয়ে উঁচু টাওয়ারের নিচে থাকে গর্ভগৃহ। এটা এমটিএস 2022 এসেছিল। এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে কী রয়েছে? নিচের কোন উৎসবের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী দীপাবলি উৎসব শেষ হয়? 5 দিন ব্যাপী দীপাবলি উৎসব শেষ হয় কোন উৎসবের মধ্য দিয়ে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3, ভাইদুজ। ভাইদুজ উৎসবের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী দীপাবলি উৎসব শেষ হয়। তারপরে দেখো 6 নম্বর, 1974 সালে এম.এস. সুব্বলক্ষ্মী ড্যাশ জয়ী প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হয়েছিলেন? ড্যাশ জয়ী প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী। দেখো এম.এস. সুব্বলক্ষ্মী নামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে মনে রাখতে হবে। কী কী মনে রাখতে হবে সেটাও বলে দেবো এখনই। তো এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে র্যামন ম্যাগসেস পুরস্কার। এই এম.এস. সুব্বলক্ষ্মী র্যামন ম্যাগসেস পুরস্কার জয়ী প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হয়েছিলেন। এখান থেকে যেটা যেটা মনে রাখতে হবে তোমাদের, এম.এস. সুব্বলক্ষ্মী ছিলেন প্রথম সঙ্গীত শিল্পী যাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন সম্মান দেওয়া হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রখ্যাত গায়ক এম.এস. সুব্বলক্ষ্মী একজন ভারতীয় কর্ণাটিক গায়িকা, এটাও মনে রাখো। মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন, এটাও মনে রাখো। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর প্রতিভা ও অবদানের জন্য তাকে প্রায়শই গানের রানী বলা হয়। এটা সিপিও 2024 এসেছে কিন্তু, গানের রানী কাকে বলা হয়? এম.এস. সুব্বলক্ষ্মী। ঠিক আছে, তো এইগুলো মনে রাখতে হবে। তারপরে চলে যাও 7 নম্বরে। সেলুকাস নিকেটর ড্যাশের সমসাময়িক ছিলেন? সেলুকাস নিকেটর কার সমসাময়িক ছিলেন? অপশান নাম্বার 1, চাণক্যের সমসাময়িক ছিলেন। সেলুকাস নিকেটর প্রায় 305 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার অঞ্চল সমর্পণ করেছিলেন। সেলুকাস নিকেটর মেগাস্তেনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠান, মেগাস্তেনিসকে। 8 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন সংশোধনী আইনের সাথে 11তম মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল? 11তম মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবারে তোমাদের 2025-এও আসবে। আমি 2024-এ বারবার চিৎকার করে করে গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছিলাম যে মৌলিক কর্তব্য ভালো করে পড়ে যাও, কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই পাবে এক্সামে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 86তম সংশোধনীর আইনের মাধ্যমে 11তম মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে। সর্বপ্রথম মৌলিক কর্তব্য ছিল 10খানা, তারপরে 11খানা হয়েছে। এখান থেকে দেখে নাও কী কী মনে রাখবে, পুরো তথ্যটাই মনে থাকলে সমস্ত আনসার করতে পারবে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ধারা 51 এর অধীনে সংবিধানের 4র্থ অংশে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। তাহলে যতগুলো জায়গায় আমি লাল দাগ দিলাম, প্রত্যেকটা জায়গা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তারপরে কি, ভারতীয় সংবিধানের 51 ধারার শেষ মৌলিক কর্তব্যটি 2002 সালে, মনে রাখো 2002 সালে 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। অনেকে এক্সাম পড়ে কত সাল পরে, যেমন এটা কততম সংশোধন মানে জিজ্ঞেস করেছি এখানে, 86তম। অনেক সময় সালও থাকে, কত সালে। ঠিক আছে, তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই মৌলিক কর্তব্যের এই তথ্যগুলো। এরপরে দেখো 9 নম্বর, নভেম্বর 2023 সালে কে আর্ম ফোর্সের ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে পুনরায় নিযুক্ত হন? তো এই নিয়োগ নিয়ে আমি একটা তোমাদেরকে ক্লাস কিন্তু দেবো। 2025-এর কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ, যেমন এখানে এই যে আর্ম ফোর্স ট্রাইব্যুনাল চেয়ারম্যান হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন কি? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 1, বিচারপতি রাজেন্দ্র মেনন। বিচারপতি রাজেন্দ্র মেনন। তারপরে দেখো 10 নম্বর, নেভিল স্টিভেন জোসেফ ডিসুজা কোন খেলার সাথে যুক্ত? নেভিল স্টিভেন জোসেফ ডিসুজা কোন খেলার সাথে যুক্ত? তো ইনি হচ্ছেন একজন ফুটবল খেলোয়াড়, ফুটবল খেলার সাথে যুক্ত। তো তোমরা যারা ক্লাসটা এখনও যারা লাইক করোনি, তো অবশ্যই বলবো লাইক করে ফেলো, তোমাদের জন্যই আজকে এই ক্লাসটা নিয়ে আসা।
এক্সট্রা ডিটেলস দেখতেই পাচ্ছ, অনেক এক্সট্রা ডিটেলস রয়েছে। এছাড়া আমাদের যে পেড পিডিএফ রয়েছে, 4খানা পিডিএফ, জিকে, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ, 4খানা পিডিএফ তোমরা পেয়ে যাবে মাত্র 199 টাকায়। তারই সাথে সাথে তোমাদেরকে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। যারা এই পিডিএফ 4খানা পারচেজ করবে 199 টাকা দিয়ে, সেখানে সমস্ত রকমের পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে। এমটিএসের যত কিছু নোটস তোমাদের দরকার হবে, জিকের পাশাপাশি ইংলিশ, ম্যাথ এবং রিজনিং, এগুলোরও নোটস কিন্তু দেওয়া হবে ওই গ্রুপে, টেলিগ্রাম, প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে। কারা থাকবে? যারা এই পিডিএফ পারচেজ করবে তারাই। ইতিমধ্যে কিন্তু সেই গ্রুপে 300-র কাছাকাছি স্টুডেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো যারা এখনও অ্যাড হতে পারোনি, যদি অ্যাড হতে চাও তো অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো এবং তোমাদেরকে আমরা জানিয়ে দেবো কীভাবে তোমরা পরবর্তী পেমেন্ট করবে, কীভাবে পিডিএফগুলো পাবে কী করে, সেগুলো আমরা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। আর যারা ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো লাইক করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এই ধরনের ফ্রি ক্লাস ইউটিউবে কিন্তু ফ্রি ক্লাস, জিকের ফ্রি ক্লাস কিন্তু তোমরা রেগুলার আমাদের সন্ধ্যে 6:30টায় পেয়ে যাবে। 6:30 PM রেগুলার কিন্তু এই ক্লাস পেয়ে যাবে। তো এই ধরনের ক্লাস যদি পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। তো এখন দেখো আজকের ক্লাসের 11 নম্বর কোশ্চেন। ভারত ভাগের ফলে নিম্নলিখিত দুটি দেশের মধ্যে কোনটা গঠিত হয়েছিল? ভারত যখন ভাগ হয় তখন যে দুটি দেশ গঠিত হয়েছিল সেটা হচ্ছে এক ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। তারপরে দেখো, স্ট্রিট ফ্রম দ্য হার্ট বিখ্যাত ক্রিকেটার ড্যাশের আত্মজীবনী। স্ট্রেট ফ্রম দ্য হার্ট, তো স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটা কার আত্মজীবনী? না, এটা হচ্ছে কপিল দেব, কপিল দেবের আত্মজীবনী। খুবই ইম্পর্ট্যান্ট। এই আত্মজীবনীর থেকেও কিন্তু নোটস আমাদের ওই স্ট্র্যাটেজিকে যে পিডিএফটা রয়েছে সেখানে পেয়ে যাবে। অনেক নোটস তোমরা পাবে। 199 টাকা পেড করলে তোমরা কিন্তু অনেক কিছু নোটস আমাদের কাছ থেকে তোমরা পাবে। তো দেরি না করে যারা নিতে চাও অবশ্যই মেসেজ করো। তারপরে আরেকটা তোমরা মনে রাখবে, সানি ডেজ। সানি ডেজ এটা হচ্ছে সুনীল গাভাস্কারের লেখা একটি আত্মজীবনী। এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো 13 নম্বর, আন্তর্জাতিক মান অনুযায়ী ক্রিকেট উইকেট স্ট্যাম্পের উচ্চতা কত? ক্রিকেট উইকেটের স্ট্যাম্পের উচ্চতা। সঠিক অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, 28 ইঞ্চি। 28 ইঞ্চি হয়ে থাকে। প্রতি স্ট্যাম্পে 28 ইঞ্চি লম্বা এবং এর ব্যাস প্রায় 1.38 ইঞ্চি হয়ে থাকে। আর কি? আর হচ্ছে স্ট্যাম্পগুলি ব্যাটিং ক্রিজ বরাবর সমানভাবে স্থাপন করা হয়। 3টি স্ট্যাম্পের মোট প্রস্থ 9 ইঞ্চি। স্ট্যাম্পের উচ্চতার পাশাপাশি পিচের দৈর্ঘ্য হচ্ছে 22 গজ, এটা তো সবাই জানে। তারপর হচ্ছে প্রস্থ থাকে 10 ফুট। ক্রিকেট পিচের একই প্রান্তে স্ট্যাম্প এবং প্রপিং কিজের মধ্যে দূরত্ব হচ্ছে 1.22 মিটার। দেখতেই পাচ্ছ তথ্যগুলো ইম্পর্ট্যান্ট, কেন বিভিন্ন এক্সামেও এসছে। পরবর্তীতে এগুলো থেকে আবারও কোশ্চেন আসার চান্স রয়েছে। তারপর দেখো 14 নম্বর, কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত ভারতের নিচের কোন অঞ্চলে প্রচলিত ছিল না? কর্নওয়ালিস কর্তৃক প্রচলিত যে চিরস্থায়ী বন্দোবস্ত এটা কোন অঞ্চলে প্রচলিত ছিল না? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, পাঞ্জাব। পাঞ্জাবে কিন্তু এটা প্রচলিত ছিল না। কোথায় কোথায় প্রচলিত ছিল? না, এটা ছিল হচ্ছে 1793 সালে। 1793 সালে যখন বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, লর্ড কর্নওয়ালিস তখন বাংলার গভর্নর ছিলেন 1793। আর সে সময় যে কোন কোন অংশে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থাটা ছিল সেটা হচ্ছে বাংলা, বিহার এবং উড়িষ্যা। বাংলা, বিহার এবং উড়িষ্যা। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন, ভারতে বর্ষার অগ্রগতি অনুসারে নিচের কোন শহরে প্রতি বছর 15 জুনের পর বৃষ্টিপাত হয়? কোন শহরে প্রতি বছর 15 জুনের পরে বৃষ্টিপাত হয়? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, জয়পুরে, রাজস্থানের জয়পুর। তারপরে দেখো, নিচের কোন সুলতান দিল্লিতে বিভিন্ন পণ্যের জন্য 3টি ভিন্ন বাজার স্থাপন করেছিলেন? তো বাজার ব্যবস্থা, এরকমও কোশ্চেন আসতে পারে যে বাজার ব্যবস্থা কে চালু করেছিলেন? কে হবে? না, হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি 3টা ভিন্ন বাজার স্থাপন করেছিল। সেই 3টে বাজার কী কী? একটা হচ্ছে মান্ডি, যেটা হচ্ছে শস্য বাজার বলা হয়। সারাই আদল, যেটা কাপড়ের বাজার। আর ঘোড়া
কৃতদাস এবং গবাদি পশুর বাজার, যেটা শস্য এবং কাপড় ছাড়া অন্যান্য পণ্যের বাজার। এরপরে দেখো 17 নম্বর, নিচের নৃত্যশিল্পীদের মধ্যে কে 2021 সালে লোকনৃত্যে তার অবদানের জন্য মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 2021 সালে, তিনি হচ্ছেন এই মঞ্জামা জগতি। মঞ্জামা জগতি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতের কোন রাজ্য সরকার রাজ্যের তাঁতিদের স্বনির্ভর করার লক্ষ্যে স্বনির্ভর নারী চালু করেছেন? স্বনির্ভর নারী এটা চালু করেছে কোন রাজ্য? আসাম। আসাম রাজ্য চালু করেছে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জনসংখ্যা আদমশুমারি নিয়ন্ত্রণ করে? সংবিধানের কোন অনুচ্ছেদ জনসংখ্যা আদমশুমারি নিয়ন্ত্রণ করে? এটা সঠিক অ্যান্সার ধারা 246। তারপরে দেখো ভাকরা বাঁধ নিচের কোন নদীর উপর নির্মিত? ভাকরা বাঁধ যেটা রয়েছে সতলুজ নদীর উপর। তারপরে দেখো 21 নম্বর, যে অঞ্চলে ভূমিকম্পের তরঙ্গ পরিলক্ষিত হয় না তাকে কি বলা হয়? যে অঞ্চলে ভূমিকম্পের তরঙ্গ পরিলক্ষিত হয় না তাকে বলা হয় শ্যাডো জোন বলা হয়। বাকি বেন্থিক জোন, হাইপোসেন্টার, উপকেন্দ্র এগুলোতে ভূমিকম্পের তরঙ্গ কিন্তু লক্ষিত হয়। তারপরে দেখো নিম্নলিখিত থেকে সদস্য পদে ফোকাস করার বিষয় এসএইচজি এর সমবায় উন্নয়ন ফাউন্ডেশন মডেলের প্রাথমিক বৈশিষ্ট্য চিহ্নিত করুন। এটা সঠিক অ্যান্সার হবে, এতে দরিদ্র ও অদরিদ্র উভয় সদস্যই অন্তর্ভুক্ত। জনসংখ্যার জীবের সংখ্যাকে ক্ষেত্রফল বা আয়তনের নিয়মিত একক দ্বারা ভাগ করলে তাকে ড্যাশ বলে? জনসংখ্যার জীবের সংখ্যাকে ক্ষেত্রফল বা আয়তনের নিয়মিত একক দ্বারা ভাগ করলে তখন তাকে জনসংখ্যা ঘনত্ব বলা হবে। জনসংখ্যা ঘনত্ব। নিম্নলিখিত থেকে ভুল বিবৃতি নির্বাচন করুন। ভুল কোনটা? অপশান নাম্বার 2, ফুটন্ত এবং বাষ্পীভবন উভয়ই বাল্ক ঘটনা। এটা ভুল। সঠিক কি না, ফুটন্ত একটি বাল্ক ঘটনা, বাষ্পীভবন একটি পৃষ্ঠের ঘটনা। বাষ্পীভবনের ফলে শীতল হয়, বাষ্পীভবনের ফলে শীতল হয়, এগুলো সঠিক। তেল এবং চর্বির আয়োডিনের সমান নির্দেশ করে? তেল ও চর্বির আয়োডিনের মান নির্দেশ করে অসম্পৃক্ততার ডিগ্রি। অসম্পৃক্ততার ডিগ্রি তেল ও চর্বির আয়োডিনের মান নির্দেশ করে। এরপরে দেখো পরবর্তী যেটা রয়েছে 14/10/2024 থার্ড শিফট। তার আগে তোমাদেরকে আবারও একবার বলি, যদি তোমরা আমাদের এই 4খানা পিডিএফ নিতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। ভেরি ইম্পর্টেন্ট হবে এটা আমরা আশা করছি, কেননা সেইভাবেই পিডিএফগুলো বানানো হয়েছে। জিকেতে শুধুমাত্র যে কোশ্চেন অ্যান্সার নয়, তার সঙ্গে এক্সট্রা ডিটেলস রয়েছে। ক্লাসে তোমরা যা কিছু এক্সট্রা ডিটেলস দেখতে পাবে এর থেকেও বেশি এক্সট্রা ডিটেলস কিন্তু সেখানে থাকবে, কেননা ক্লাসে তো সব রকম এক্সট্রা ডিটেলস আলোচনা করা সম্ভব নয়। ক্লাসটা অনেকটাই বড়ো হয়ে যাবে, তোমাদের শুনতেও ভালো লাগবে না। এই জন্য এখানে কোশ্চেন অ্যান্সারগুলো করানো হয়, তার সঙ্গে যেটা না বললে নয় সেটা কিন্তু অবশ্যই আমরা বলে যাই। এবার দেখো থার্ড শিফটের ফার্স্ট কোশ্চেন, সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ নিচের কোন রৌপ্য মুদ্রা চালু করেছিলেন? সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ কোন রৌপ্য মুদ্রা চালু করেছিলেন? সঠিক অ্যান্সার টাঙ্কা চালু করেছিলেন। এই ইলতুৎমিশ দিল্লি সালতানাতের দুটি মুদ্রা রৌপ্য টাঙ্কা আর তামার জিতাল প্রবর্তন করেছিলেন। তামার জিতাল, এটাও মনে রাখো। ইলতুৎমিশ প্রথম ভারতের একটি খাঁটি আরবি মুদ্রা চালু করেছিলেন। একই ওজনের সোনার টাঙ্কা পরে বলবন জারি করেছিলেন। একই ওজনের সোনার টাঙ্কা পরে কে জারি করেছিল? বলবন। এরপরে দেখো 2 নম্বর, ওয়াসিফুদ্দিন ডাগর নিচের কোন শাস্ত্রীয় সঙ্গীত ঘরানার সাথে যুক্ত? তো এই সঙ্গীত ঘরানা এগুলো থেকেও আমাদের এক্সট্রা নোটস দেওয়া হয়েছে পেড পিডিএফের মধ্যে। তো এখানে বলো ওয়াসিফুদ্দিন ডাগর ইনি হচ্ছেন ধ্রুপদ শাস্ত্রীয় সঙ্গীত ঘরানার সাথে যুক্ত। ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণা কবে স্বাক্ষরিত হয়? লাহোর ঘোষণা
এটা হয়েছিল ফেব্রুয়ারি 1999। বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2022 অনুসারে 2020 সালে ভারতের দরিদ্রের জনসংখ্যা কত ছিল? 2020 সালে ভারতে দরিদ্রের জনসংখ্যা কত ছিল? না হচ্ছে 228.9 মিলিয়ন। 228.9 মিলিয়ন। মন্দিরের প্রধান দেবতা অধিষ্ঠিত তা ড্যাশ নামে পরিচিত? মন্দিরের যে অংশে মন্দিরের প্রধান দেবতা অধিষ্ঠিত, তো সেটাকে কি বলা হয়? না, সেটাকে বলা হয় গর্ভগৃহ। একটু আগে বললাম গর্ভগৃহ, যেটা একদম সবচেয়ে উঁচু মন্দির, যে চূড়া তার নিচেই গর্ভগৃহ হয়, এটাও মনে রাখো। তারপরে দেখো 6 নম্বর, সামা চাকেভা হলো একটি লোকনৃত্য যা ভাই বোন সামা এবং চাকেভার পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি, যেখানে ভাই তার বোনকে বাঁচাতে চরম পর্যায়ে যায়। তো এই লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? তো অনেকটাই মানে কোশ্চেনটাকে বড় করে দিয়েছে। অনেকে আবার বড় কোশ্চেন দেখলে ভয় পেয়ে ছুটে পালিয়ে যায়, কিন্তু কোশ্চেনটা কিছু নেই। যে সামা চাকেবা এটা কোন রাজ্যের সাথে যুক্ত? এই যে লোকনৃত্যটা, কোশ্চেনটাকে ছোটো করে বললেই তো এটাই আসে, তাই কি না অর্থটা? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বিহার। বিহার হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো যে কোশ্চেনগুলো একটু বড় থাকবে একবার পড়লে দেখবে বুঝতে পারছো, এবার যেগুলো একটু জটিল রয়েছে সেগুলো পড়লে বুঝতে পারছো না, তো ছেড়ে দিয়ে চলে যাবে। বাকি প্রশ্ন অ্যান্সারগুলো করবে, পরবর্তীতে এসে যদি পারো অ্যান্সার করবে, নাহলে না থাকবে, আবার কি আছে। সামা চাকেবা হলো বিহার এবং নেপালের মিথিলা সম্প্রদায়ের দ্বারা পালিত একটি উৎসব। বিহার এবং নেপাল। নিচের কোনটি এল কে আদবানির আত্মজীবনী? বলো এল কে আদবানির আত্মজীবনী। তো সেটা হচ্ছে মাই কান্ট্রি মাই লাইফ। এছাড়া এখানে যেটা আরেকটা রয়েছে দেখো, এই যে এক্সাম ওয়ারিয়র্স, যেটা নরেন্দ্র মোদীর লেখা একটি বই, ভালো করে মনে রাখো। উইংস অফ ফায়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। নিচে দেখতে পাচ্ছ তো কতগুলো এক্সামে এসছে, এটা দেখতে পাচ্ছ, মানে একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, উইংস অফ ফায়ার। তারপরে দেখো 8 নম্বর, আইনের শাসন হলো ভারতীয় সংবিধানের একটি মূল বৈশিষ্ট্য যা ড্যাশের জন্য নির্ধারিত একটি মতবাদ। আইনের শাসন সংবিধানের একটি মূল বৈশিষ্ট্য যা আলবার্ট ভেন ডিসির জন্য নির্ধারিত একটি মতবাদ। আইনের শাসন মানে জাতি, শ্রেণী, লিঙ্গ, ধর্ম নির্বিশেষে আইনের সামনে সবাই সমান। কেউ আইনের ঊর্ধ্বে হতে পারে না, যে রাষ্ট্রপতি হোক বা সাধারণ মানুষ হোক, সবাই আইনের চোখে সমান। ভারতীয় সংবিধানে আইনের শাসন ধারণাটি ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এই আইনের শাসন ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো, ভারতের নিম্নোক্ত গভর্নর জেনারেলদের মধ্যে কে ভারতীয় তাঁতিদের দুর্দশা সম্পর্কে লিখেছেন? তুলা তাঁতিদের হার ভারতের সমভূমিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তুলা তাঁতিদের হার ভারতের সমভূমিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। বলো ভারতীয় নিম্নলিখিত গভর্নর জেনারেলের মধ্যে কে ভারতীয় তাঁতিদের দুর্দশা সম্পর্কে লিখেছেন? এটা তো এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং লিখেছেন। তারপরে দেখো, দুধসাগর জলপ্রপাত ড্যাশ রাজ্যের একটি প্রধান পর্যটন স্থান। এটা কোন রাজ্যে রয়েছে? না, এটা রয়েছে গোয়া রাজ্যের একটি প্রধান পর্যটন স্থান দুধসাগর জলপ্রপাত। তো আবারও বলছি, যদি তোমরা পিডিএফগুলো পারচেজ করতে চাও, 4খানা পিডিএফ যার মূল্য পড়বে 199 টাকা, তো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। তার পরবর্তী স্টেপ তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কীভাবে তোমরা পেমেন্ট করবে, পিডিএফগুলো পাবে। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, 2023 সালে প্যারা এশিয়ান গেমসের একটি ইভেন্টে দুটি স্বর্ণপদক জয়ী প্রথম মহিলা কি? দুটি স্বর্ণপদক জয়ী প্রথম মহিলা তিনি হচ্ছেন শীতল দেবী হয়ে যাবে সঠিক অ্যান্সার। পর্যায় সারণীতে আপনি একটি পিরিয়ড অনুভূমিক সারি বলা হয় জুড়ে বাম থেকে ডানে যাওয়ার সময় পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা কি? বাম থেকে যখন ডান দিকে যাওয়া হয় তখন তাদের ব্যাসার্ধ কি হয়? হ্রাস পায়, ছোট হতে থাকে যখন বাম থেকে ডান দিকে যাওয়া হবে। তারপর দেখো, রাজস্থানের কালবেলিয়া উপজাতিরা একজন কিংবদন্তি লোকনৃত্য শিল্পী গুলাব সাপেরা ড্যাশ সালে পদ্মশ্রী পেয়েছিলেন? রাজস্থানের কালবেলিয়া উপজাতির একজন কিংবদন্তি লোকশিল্পী গুলাব সাপেরা কত সালে পদ্মশ্রী পেয়েছেন? 2016 সালে পদ্মশ্রী পেয়েছেন। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত গুলাব সাপেরা রাজস্থানের একজন
কালবেলিয়া নৃত্যশিল্পী। কালবেলিয়া নৃত্য, যা সাপেরা বা স্নেক চার্মার নৃত্য নামে পরিচিত, যা কালবেলিয়া উপজাতি দ্বারা পরিবেশিত হয়। এরপরে দেখো 14 নম্বর, নিম্নলিখিত শ্বেতপত্রগুলির মধ্যে কোনটি নীতি আয়োগ দ্বারা প্রকাশিত ভারতের জনস্বাস্থ্য নজরদারি সম্পর্কিত? নিম্নলিখিত শ্বেতপত্রগুলির মধ্যে কোনটা? সেটা হচ্ছে ভিশন 2035। নিম্নলিখিতগুলির মধ্যে কে বলেছেন যে সরকারি রাজস্ব নীতি ব্যবহার করা উচিত উৎপাদন ও কর্মসংস্থানের স্তরকে স্থিতিশীল করার জন্য? সরকারি রাজস্ব নীতি ব্যবহার করা উচিত উৎপাদন ও কর্মসংস্থানের স্তরকে স্থিতিশীল করার জন্য। জে এম কেন্স এটা বলেছেন। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি বাস্তুতন্ত্রের একটি পচনকারী উপাদান? বাস্তুতন্ত্রের পচনকারী উপাদান সেটা হচ্ছে ছত্রাক। নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কে ব্রাহ্ম চুক্তি লিখেছিলেন, যা ব্রাহ্ম সমাজের ধর্মের বিবৃতি ছিল? ব্রাহ্ম সমাজের ধর্মের বিবৃতি ছিল, তো সেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। নিচের কোন রাজ্যে বিখ্যাত আন্তর্জাতিক বালি আর্ট ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল? বালি আর্ট ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে, যেখানে শিল্পীরা বালির উপর বিভিন্ন চিন্তাভাবনা এবং তাদের ব্যাখ্যা দ্বারা মুগ্ধ হন। কোন রাজ্য? সঠিক অ্যান্সার ওড়িশা রাজ্য। এরপরে 19 নম্বর, কোন খাতে ভূগর্ভস্থ জল সর্বাধিক ব্যবহার করা হয়? ভূগর্ভস্থ জল সর্বাধিক ব্যবহার করা হয়, সেটা কোন খাত? তো সেটা হচ্ছে অবশ্যই কৃষি। কৃষিতে কিন্তু জলের পরিমাণটা দরকার, জলটা অবশ্যই দরকার, যেটা কিন্তু ভূগর্ভস্থ জলটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। তারপরে দেখো, রূপার গহনার উপর যে কালো আবরণ তৈরি হয় তা হলো কি? রূপার গহনার উপর যে কালো আবরণটা তৈরি হয় সেটা হলো Ag2S। Ag2S অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। তারপরে দেখো 21 নম্বর, মেগালিথিক স্থাপন ড্যাশ হলো ভীমা নদীর একটি উপনদী ঘোট নদীর উপর একটি স্থাপন। মেগালিথিক স্থাপন এটা হচ্ছে ইনামগাঁও হলো ভীমা নদীর একটি উপনদী গোট নদীর উপর একটি স্থাপন। নিচের কোন ফসল ফলতে প্রায় 1 বছর সময় লাগে? ফসলটা ফলতে 1 বছর সময় লাগে, প্রায় 1 বছর। তো সেটা হচ্ছে আখ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 13ই ফেব্রুয়ারি 2023 পর্যন্ত সুপ্রিম কোর্টের সংখ্যা কতজন বিচারকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে? সুপ্রিম কোর্টের সংখ্যার কতজন বিচারকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 2023 পর্যন্ত? 34 হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোন রাজ্য 2024 সালে খেলাধুলা প্রচারের জন্য স্পোর্টস্টার ACES সেরা রাজ্য পুরস্কার পেয়েছে? স্পোর্টস্টার ACES সেরা রাজ্য পুরস্কার এটা পেয়েছে হচ্ছে তামিলনাড়ু রাজ্য। তারপরে আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন। থার্ড শিফটের 25 নম্বর, টোটাল যদি আমরা বলি তাহলে 50 নম্বর কোশ্চেন কিন্তু এটা আজকের। ভারতের আইন প্রণয়ন ক্ষমতা 3টি তালিকায় বিভক্ত, যা হলো ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা আর একটা কোনটা? 3টে তালিকা বারবার আলোচনা করে দিয়েছিলাম আমি, সেটা হচ্ছে সমবর্তী তালিকা। এই 3টে তালিকা রয়েছে। তো এই হচ্ছে মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি মোট টোটাল 50খানা, দুটো শিফট সেকেন্ড এবং থার্ড, 50খানা। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো যারা এখনও লাইক করতে বাকি রয়েছে লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করো। তারই সঙ্গে এই ধরনের জিকে ক্লাস পেতে গেলে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার করাচ্ছি আমি, মাঝে একটা ওই যে বললাম না নিয়োগ 2025-এ যে নিয়োগগুলো হয়েছে সেগুলো নিয়ে একটা ক্লাস দেব। এরকম আরও অনেক ক্লাস তোমাদেরকে দেওয়া হবে এবং তার পিডিএফও দেওয়া হবে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানেও তোমরা কিছু ইম্পর্টেন্টস পিডিএফও পাবে অবশ্যই। যারা আমাদের প্রাইভেট গ্রুপে রয়েছে তাদের জন্য তো প্রাইভেটভাবে তারা তো নোটস অনেক পাচ্ছে, আবার পরবর্তীতে আরও পাবে।
আর আমাদের এই যে স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে চ্যানেল যেটা রয়েছে সেটা সবার জন্য, যেখানে সবাই অ্যাড হতে পারবে। এটাতে তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু পেয়ে যাবে। তোমাদের এক্সাম রিলেটেড যেটা সবার প্রয়োজন, যে আপডেটটা, সেটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে। তোমরা যা কিছু জিজ্ঞাসা ওখানে কিন্তু তোমরা মেসেজ করতে পারবে। তো টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাবে। আর এই পিডিএফগুলো যদি নিতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর এখানে পিডিএফগুলো পারচেজ করলে 199 রুপিসে তো টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবে। এবং সেই সঙ্গে তোমরা যদি সিএইচএসএল এর পিডিএফ নিতে চাও কেউ, সিএইচএসএল 2300 জিকে কোশ্চেন রয়েছে এক্সট্রা ডিটেলস সহ, তো তার প্রাইস রয়েছে 49 টাকা। এটা যদি কেউ নিতে চাও তো এটাও জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। তো এখানে 199 টাকার ফুল কম্বো নিতে পারো। আবার তোমাদের জন্য যদি কারোর শুধুমাত্র যদি জিকের পিডিএফের প্রয়োজন হয়, এমটিএস 2019 থেকে 24, তো সেটার প্রাইস রয়েছে 149 টাকা। শুধুমাত্র এমটিএস 2024 যেটার প্রাইস রয়েছে 99 টাকা। আর সিএইচএসএল প্রাইস তো বললাম 49 টাকা। তো এগুলো যেটা তোমরা নিতে চাও তো তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করবে, তার পরবর্তী স্টেপ আমরা জানিয়ে দেবো কী করতে হবে।